হ্যালো এভরিওয়ান, সবার সাথে হৃদয় ভাই চলে এসেছি আমাদের আজকে টার্গেট ডিএমসি আইসিইউ উইকের গুণগত রসায়নের লেকচারে। সো আজকে গুণগত রসায়নের পর্ব 1 এই অংশটা হবে এবং আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের যে টার্গেট ডিএমসি প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল লঞ্চ হয়েছে সেই জায়গাটায় আমরা তোমাদের সাথে আজকে আছি এবং থাকব। তো তোমরা সবাই দ্রুততার সাথে জয়েন করে ফেলো আমাদের আজকের এই সেশনে এবং আমরা এইটুকু বিশ্বাস রাখি যে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের ক্লাস করবে এখন থেকে মেডিকেলের জন্য স্পেশালি 26 ব্যাচ যারা ক্লাসগুলো করবে তারা প্রচণ্ড বেনিফিটেড হবে এবং পরবর্তীতে আগামী 5 মাসের মধ্যে তাদের মেডিকেলের জন্য প্রস্তুতিটা একটা এমন লেভেলে যাবে যখন সে অ্যাডমিশনে পৌঁছাবে, অ্যাডমিশন প্রস্তুতিতে পৌঁছাবে, তার জন্য ব্যাপারগুলো অনেক ইজি হবে। সে ইজিলি অ্যাডমিশনের টাইমে বিভিন্ন এক্সামে সে অনেক ভালো স্কোর করতে পারবে। তো আমরা যেটা বলি যে তুমি যত আর্লি প্রস্তুতি নিবা তত তোমার সাকসেস রেট বাড়বে। হ্যাঁ, এই জিনিসটা স্টুডেন্টদেরকে বুঝাতে বুঝাতে আমাদের অনেক সময় পার হয়ে যায়, বাট অনেক বুঝানোর পরে ফাইনালি তারা হয়তো বুঝতে পারে। ঠিক আছে, ওকে। সো চলে আসি আমাদের সাথে। দেখি একটু তোমাদের গ্রুপগুলো শেয়ার করে দাও। দেখি সবাই এটা সেই টি শার্ট যেটা নিয়ে আমি বাদল ভাই আমার বলছে এটা নাকি গুলিস্তানের টি শার্ট, কিন্তু বাদল ভাই জানে না এই টি শার্ট অনেক ভ্যালুয়েবল। ওকে, আচ্ছা দেখি আমাদের সাথে ওকে চলো শেয়ার করছো ফ্রেন্ডদেরকে গ্রুপে। দেখে আমি শেয়ার করে দিই, তোমরা করবা না, নাহলে পরে বলবে ভাইয়া আমরা জানতাম না ক্লাস হয়েছে ভাইয়া। ওকে, শেয়ার করে দিছি, এবার আসো। সো তোমরা এতদিন দেখেছো হৃদয় ভাইয়ের বায়োলজি ক্লাস, তোমরা বায়োলজি ক্লাস অনেক করেছো হৃদয় ভাইয়ের সাথে, বায়োলজি ক্লাসগুলো নিয়ে দেখেছো, সব কিছু করেছো। এখন সময় কি? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের 8:30টায় পাওয়ার প্লে ক্লাস আছে আমি জানি। সো পাওয়ার প্লে ক্লাসের আগে আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসো, গুণগত রসায়ন পর্ব 1 পর্ব মেডিকেলের জন্য। আমি আজকে কোনো তোমাদের একাডেমিক না, যদি আমি একাডেমিক পড়াতাম তাহলে হয়তো ডিডিডি ভাই কানতো এখন। যাই হোক, এজন্য আসলে ডিডিডি ভাই যেন কাদা না লাগে, তোমরা ডিডিডি ভাইয়ের কাছে এটা পৌঁছায় দিও যে ওনার যেন কাদা না লাগে, উনি যেন তোমাদেরকে মানে পড়াতে পারে, কেমিস্ট্রি যেন পড়ায় ভাই তোমাদেরকে খুশি রাখতে পারে। এজন্য আসলে হৃদয় ভাইয়া বেসিক কেমিস্ট্রিতে পড়াচ্ছি না, নাহলে হৃদয় ভাইয়া আবার কবেই তোমাদেরকে একাডেমিক কেমিস্ট্রি পড়ানো শুরু করে দিতাম, বুঝছো? কিন্তু একটা মানুষ কেমিস্ট্রি পড়াচ্ছে, থাক পড়াক, সেখানে ছোট ভাই আমি ভাগ না বসাই, বুঝছো? তো এজন্য কিন্তু মেডিকেল কেমিস্ট্রিতে আবার কাউকে ভাগ দিব না, এখানে আবার আমি একটু কৃপণ স্বার্থপর, এখানে ভাগ দিব না। আচ্ছা ঠিক আছে, একাডেমিক চাইলে একাডেমিক কেমিস্ট্রি পড়াতেই পারতাম, দিদি ভাই তো আসলে প্যারা নাই, ভাই পড়াচ্ছে থাক, বড় ভাই মানুষ, তাই ডিডি ভাই সৈকত ভাইকে দিলাম, ভাই পড়ান কেমিস্ট্রি পড়ান। ওকে ফান অ্যাপার্ট, আবার সিরিয়াসলি নিও না, আমি তোমাদের একাডেমিক কেমিস্ট্রি এত পড়াতেও পারবো না। ওকে, সো আসো আমরা বই ধরে একদম যা লাগবে মেডিকেলের জন্য আমরা এই জিনিসটা পড়াবো। এইটা এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের যে টার্গেট ডিএমসি কোর্স প্রি মেডিকেল প্লাস ফুল মেডিকেল এটা লঞ্চ হয়েছে।
তো এটার জন্য আমরা তোমাদেরকে এই জিনিসটা করাচ্ছি, এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে, সেখানে আমি আছি, তোমাদের হামিম ভাই থাকবে, আমরা মিলে তোমাদেরকে এই জিনিসগুলো গুছায় দিব, ঠিক আছে। আমাদের সাথে তোমার জার্নিটা, মেডিকেল জার্নিটা হয়ে যাবে সুন্দরভাবে। ওকে, সো আমরা একদম বই ধরে পড়বো, যা লাগবে তা পড়বো, মেডিকেলে আসার মতো জিনিস পড়বো। আসো, দেখো, প্রথমত আমরা যখন বলি যে পরমাণু মডেল, হ্যাঁ, পরমাণু মডেল নিয়ে কথা বলা শুরু হলে দেখো, পরমাণু মডেল জে থমসন কি বলছে, জে থমসন এই ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার করে। তাহলে তোমার প্রথম কথা, কিসের উপরে পরীক্ষা করে? ক্যাথোড রশ্মির উপরে পরীক্ষাকালে জে থমসন, এই থমসন সাহেব ইলেকট্রন আবিষ্কার করে ফেলছে, ইলেকট্রন আবিষ্কার করে ফেলছে। পরবর্তীতে কি হয়েছে দেখো, রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড, তিনি একটা মডেল দিয়েছেন, রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা কিনা কত সালে, 1911 সালে। 1913 সালে আবার বোরের পরমাণু মডেল দিয়ে গেছে, বোর সাহেব তিনি পরমাণু মডেল দিয়েছেন। তাহলে একটু আগপিচ করে, তাই না? রাদারফোর্ড আগে দিছে, তারপরে কে দিছে? 1913 সালে বোর পরমাণু মডেল দিয়েছে, রাইট? বোর পরমাণু মডেল দিয়েছে। ওকে ওকে, দেখো এবার আসো যে এই যে রাদারফোর্ড বোর 1911 1913, এখন দেখো এখানে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কি বলছে দেখো, এখানে আলফা কণা নিয়ে একটা কথা বলছে, আলফা কণা নিয়ে পরীক্ষা করছে। এখন আলফা কণা কি ভাই? আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস, দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকে আলফা কণা বলে। তাকে কি বলে? আলফা কণা বলা হয়। তাহলে আমরা কি বললাম বলতো? আমরা বললাম হচ্ছে যে তোমার আলফা কণার বৈশিষ্ট্যটা দেখো, এইটা আমাদের জন্য দরকার। প্রথমত কি বলছে? এটার প্রচন্ড গতি থাকবে। আচ্ছা, ওর গতিটা দেখো 1 × 10⁻7 থেকে 2.5 × 10⁻7, অনেক গতি, কিন্তু আলোর গতির মানে কিছুটা কম, বাট কাছাকাছি। ওকে, দেখো তাহলে আমার এইটা হচ্ছে ওর গতি। ওকে, এখন আলফা কণা কি বলছিলাম? একটা হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? তাহলে হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ এখানে কি বোঝা যায়? হিলিয়াম 2+, তার মানে ওর ইলেকট্রন দুইটা ছেড়ে দিছে, কিন্তু ওর ভর সংখ্যা তো সেম, ভর তো আর পাল্টায়নি, তার ইলেকট্রন ছেড়ে দিছে, কিন্তু ভর কত? ওর আণবিক ভর কিন্তু 4, ওর পারমাণবিক ভর কত? 4। তাহলে আমরা এইগুলো দেখলাম, যত প্রচন্ড গতি বলা হচ্ছে 1 থেকে 2.5 × 10⁻7 মিটার পার সেকেন্ড। এখানে তোমার হিলিয়াম নিউক্লিয়াস, সো এখানে আমরা বলতে পারি দুইটা প্রোটন দুইটা নিউট্রন আছে, কিন্তু ইলেকট্রন নাই, কারণ ইলেকট্রন সে ছেড়ে দিছে। আর ওর ভর কত? 4, ভর কত? 4। এখন রাদারফোর্ড যে পরীক্ষাটা করছে, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে, তোমরা হয়তো এটা সবাই ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে দেখা গেছে যে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত একটা আলফা কণা বের করছে প্রথমে। তারপরে কি করছে? পাতলা সোনার পাত 0.004 সেন্টিমিটার, ঠিক আছে, 0.4টা জিরো। তাহলে এভাবে মনে রাখবা, 4 আছে না, তাহলে 4-এর আগে কয়টা জিরো হবে? 4টা জিরো হবে। হ্যাঁ, তাহলে ওর এই যে পাতলা সোনার পাত ব্যবহার করা হয়, এই পাতলা সোনার পাতের পুরুত্বটা কত? 4 সেন্টিমিটার। তাহলে 4 যেহেতু আছে, 4-এর আগে কয়টা শূন্য বসাবা? 4টা শূন্য বসাবা, শেষ। একটা পর্দা লাগে, যেই পর্দায় গিয়ে এই আলফা কণাগুলা হিট করবে, সেই পর্দাটাকে বলে জিঙ্ক সালফাইড পর্দা, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। তাহলে আমার আলফা কণা লাগবে, আমার একটা গোল্ডের পাত লাগবে, সোনার পাত, যেটা 0.40, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের এক্সাম হবে, এক্সাম চলবে, এক্সাম পোস্ট দেওয়া হবে বন্দি পাঠশালা পেজ এবং ডিএমসি একাডেমিতে, তোমরা এগুলো পাবা, ঠিক আছে? তোমরা ওইখানে যুক্ত থেকো। আচ্ছা, তো এরপরে আসো, এইখানে আমাদের বলছে কি জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, ঠিক আছে, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা হইল। এখন দেখো রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনা কি বলছে, রাদারফোর্ডের পরীক্ষার বর্ণনা দেখো। আমার এই জায়গায় আমি তোমাদেরকে এটা সাম আপ করে দিই, তোমরা আগেও পড়েছো যে এখান থেকে কি দেখছে, রাদারফোর্ড দেখলো যে অধিকাংশ রেখা পরমাণুর ভিতর দিয়ে পাস করে গেছে, সোজা চলে গেছে। তো এইটা দিয়ে কি বোঝা যায়? পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তারপরে তিনি দেখলেন কিছু রেখা তোমার হচ্ছে একটু বেঁকে গেছে। তার মানে কি?
কিছু রেখা একটু বেঁকে গেছে, তার মানে হচ্ছে যে ভাইয়া এই যে কিছু রেখা বেঁকে গেছে, তো কিছু রেখা যে বেঁকে গেছে কেন বাঁকলো? কারণ আলফা কণা একটা ধনাত্মক কণা, তাই না, ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে ও বেঁকে যাবে কখন? যখন এখানে একটা ঋণাত্মক কিছু আসে। ঋণাত্মক কি করবে? ওকে আকৃষ্ট করে বেঁকে নিয়ে যাবে। সো তখন তিনি বললেন যেহেতু কিছু কণা বেঁকে যাচ্ছে, তার মানে পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, পরমাণুর ভিতরে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট কিছু আছে, যেটা হচ্ছে ইলেকট্রন। যেটা কি? ইলেকট্রন। ঠিক আছে, দেখো। আচ্ছা ফাইন, এরপরে আসো, আরেকটা কথা বলছে যে 1 in 20,000, যে খুবই মানে 20,000-এ একটা আলফা কণা, ও কি হবে? সোজা 180 ডিগ্রি ফেরত আসবে। কেন? কারণ মাঝখানে একটা ভারী নিউক্লিয়াস আছে, পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে একটা আলফা কণা পজিটিভ চার্জ, তাহলে ও পজিটিভ চার্জ থেকে কি হবে? বিকর্ষিত হয়ে উল্টো দিকে চলে আসবে। ও কি হবে? উল্টো দিকে চলে আসবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এই কথাগুলো আমরা বললাম। তারপরে হচ্ছে 99% সোজাসুজি চলে যায়, এই কথাগুলাই বলছে। এগুলো একটু রিডিং দিবা, এগুলো থেকে তোমার একটু মানে আইডিয়াটা জেনে রাখবা, বেশি কিছু এখানে জানার নাই। আচ্ছা, এখন দেখো এখানে বলছে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি? 7,000 গুণ বেশি। আলফা কণার ভরটা ইলেকট্রনের ভরের চেয়ে বেশি। ওকে, এখন আসো পরমাণুর আকার, এইটা মেডিকেলে আসার মতো। যে দেখো হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত? হাইড্রোজেন পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার, 10⁻⁸ সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে, মানে ছোট থেকে বড়তে নিতে হলে আমরা ভাগ দিই। তো এটাকে যদি মিটারে নিতে চাও, তাহলে 100 দিয়ে ভাগ দিলে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, 10⁻⁻10 মিটার। ওকে, এটা হচ্ছে পরমাণুর ব্যাস। এটা কি? পরমাণুর ব্যাস। ঠিক আছে, পরমাণুর ব্যাস। এখন পরমাণুর ভিতরে নিউক্লিয়াস আছে, আছে না? তাহলে এবার এই নিউক্লিয়াসের ব্যাস কত? তো বলছে দেখো নিউক্লিয়াসের আকার এত, 10⁻13 সেন্টিমিটার। তার মানে নিউক্লিয়াসের, এই যে দেখো নিউক্লিয়াসের ব্যাসটা হবে আরো কম। স্বাভাবিক, পরমাণুর ব্যাস যদি এতটুকু হয়, নিউক্লিয়াসের ব্যাস আরো কম হবে না? তাহলে কম কত? দেখো 10⁻13 সেন্টিমিটার বা 10⁻15 মিটারও বলা যায়। মিটারে নিলে -15 মিটার, এভাবে আমরা বলতে পারি। তাহলে এই যে পরমাণুর ব্যাস এবং এবং এই যে তোমার হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস, দুইটা মনে রাখতে হবে। পরমাণুর ব্যাস 10⁻⁸ সেন্টিমিটার, মিটারে তো নিতে পারবা 10⁻10 মিটার। আর নিউক্লিয়াসের বেশ 10⁻13 সেন্টিমিটার, বাট মিটারে নিলে 10⁻10 মিটার, 10⁻10 মিটার। ওকে ফাইন, এরপরে আসো আমরা এই জায়গা থেকে রাদারফোর্ড সাহেব তিনি কি বলছেন যে বেসিক কথাগুলা, যে তার একটা ইয়ের ভিতরে এরকম ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আছে, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই না? পরমাণুটা কি? বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণুটা কি? বিদ্যুৎ নিরপেক্ষ। বিদ্যুৎ নিরপেক্ষ। আচ্ছা, তারপরে কি বলছে দেখো এখানে, যে এই জায়গায় আমরা বলতেছি রাদারফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াসের ধারণা আছে বলে একে পরমাণুর নিউক্লিয়ার মডেল বলে, বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে। সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। নিউক্লিয়ার মডেল মানে কি? ওর ভিতরে নিউক্লিয়াসকে তিনি প্রথম বলছে, ব্যাখ্যা করছেন রাদারফোর্ড। রাদারফোর্ড প্রথম নিউক্লিয়াসের কথা বলছেন, তো এজন্য তাকে বলা, তার মডেলকে বলা হয় নিউক্লিয়ার মডেল। এবং রাদারফোর্ড এই যে তার মডেলটাকে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন। কার সাথে? সৌরজগতের সাথে তুলনা করছেন, এজন্য এটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। সোলার সিস্টেম মানে কি? সৌরজগৎ। তাহলে তিনি বলছেন যে এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে সূর্যের মতো, তার চারদিকে ইলেকট্রনগুলা গ্রহের মতো ঘুরতে থাকে, গ্রহের মতো ঘুরতে থাকে। ওকে, এই কথাটা তিনি বলছেন। ওকে, ওকে, আচ্ছা দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাহলে আমরা প্রথমত এই জায়গাগুলো একটু দেখবো, যার আমি একটু বুঝাই বলি। রাদারফোর্ড কি বলছে? যে সৌরজগতের সাথে, বাট অ্যাকচুয়ালি সৌরজগতের গ্রহগুলো তো তোমার হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু
এই যে এখানে ইলেকট্রনগুলো কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তার মানে রাদারফোর্ডের যে সৌরজগতের সাথে তুলনাটা সেটা কিন্তু ঠিক হয় নাই, তাই না? রাদারফোর্ডের সৌরজগতের সাথে তুলনাটা ঠিক হয় নাই, বুঝছো? আচ্ছা, তারপরে আসো, এটা বলছে ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এই অনুসারেও রাদারফোর্ডের ব্যাখ্যাটা অ্যাপ্রোপ্রিয়েট না। এরপরে দেখো কি বলছে, রাদারফোর্ড তিনি এই যে বর্ণালী সম্বন্ধে তিনি ব্যাখ্যা দিতে পারেন নাই। তিনি একটা কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা করতে পারেন নাই। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে, মানে তিনি হাইড্রোজেন নিয়ে বলছেন যেখানে একটা ইলেকট্রন, কিন্তু যেখানে একাধিক ইলেকট্রন তখন ওরা কিভাবে সাজানো থাকবে, কিভাবে ওরা ঘুরবে, এই জিনিসটা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। তো তার যে সীমাবদ্ধতা, যেটা তিনি পারেন নাই, এই জিনিসগুলোর মেইন জিসটা খালি জানবা। তোমাকে এখানে সৃজনশীলের মতো লিখতে হবে না, হ্যাঁ, সৃজনশীলের মতো লিখতে হবে না, কিন্তু তোমাদের এই ধারণাটা রাখা লাগবে মেডিকেলের জন্য। ওকে, এবার সব বোর মডেল। এখন বোর মডেল তিনি কি করছেন, রাদারফোর্ডের ভুলগুলো নিয়ে কাজ করছেন। ভুলগুলো নিয়ে কাজ করে তিনি তিনটা তত্ত্ব দিয়েছেন। রাদারফোর্ডের ভুলগুলোকে অ্যানালাইসিস করে তিনি তিনটা তত্ত্ব দিয়েছেন। তিনটা প্রস্তাবনা তার। ইলেকট্রনের স্থির কক্ষপথ, শক্তি স্তরের ধারণা, কোন জায়গায় কিভাবে থাকবে, এই জিনিসটার ধারণা কে দিয়েছেন? রাদারফোর্ড সাহেব দিয়েছেন। যে শক্তি স্তরের ধারণাটা তিনি, যে একটা ইলেকট্রন ওর চারদিকে কিভাবে ঘুরবে, এর একটা ইলেকট্রন মানে একটা নিউক্লিয়াসের চারপাশে কিভাবে ঘুরবে, ঠিক আছে, কিভাবে ঘুরবে এই জিনিসটা তিনি ব্যাখ্যা করতে বলছেন। আচ্ছা, তারপরে আসো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগের ধারণাতে দেখো mvr is equal to nh by twice pi, তো একটা ইলেকট্রন যখন ঘুরবে তার কৌণিক ভরবেগের ধারণাটা তিনি দিচ্ছেন। তো তোমাদের জন্য এখানে ফর্মুলাটা জানলেই হয়, এখানে তোমাদের বড় কোনো ম্যাথ আসে না। সো তোমরা ফর্মুলাটা জেনে রাখবা যে কৌণিক ভরবেগের ধারণাটা কি বলছে, mvr is equal to nh by twice pi। এইখানে এইচটা কি বলতো, এইচটা হচ্ছে ভাইয়া প্ল্যাঙ্কের ধ্রুবক। এই প্ল্যাঙ্কের ধ্রুবকটাও কিন্তু আমাদের মুখস্থ রাখা লাগবে। অনেক সময় তোমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে প্রশ্ন আসতে পারে, যে বললো প্ল্যাঙ্কের ধ্রুবক কত, এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক কত, তাহলে কি হবে, এই যে 6.626 into 10 to the power minus 34 শক্তির শোষণ বা বিকিরণ এগুলা নিয়ে বলছে। তিনি কি ব্যাখ্যা করছেন, যে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলে শক্তি কি হয়, বিকিরণ করে। একটা ইলেকট্রন যখন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসবে শক্তি বিকিরণ করে, অন্যদিকে নিচ থেকে যখন উপরের দিকে যায় তখন সে শোষণ করে নিচের স্তর থেকে। কেন, এভাবে বুঝো, নিচের স্তরের শক্তি কম, উপরের স্তরের শক্তি বেশি, তাহলে নিচ থেকে যখন উপরে যেতে হবে তাকে কি শক্তি শোষণ করে নিচ থেকে উপরে যেতে হবে। আবার উপর থেকে যখন নিচে আসবে, উপরের শক্তি বেশি, নিচের শক্তি তো কম, তাহলে উপর থেকে যখন নিচে আসতে হবে তাকে কি করতে হবে, শক্তি কিছু ছেড়ে দিয়ে নিচে আসতে হবে। এভাবে মনে রাখবা। তাহলে এই জিনিসটাই তিনি বলছেন। এবং যখন তারা শক্তি বিকিরণ বা শোষণ করে তখন এটা কিভাবে হয়, বর্ণালী রূপে। সো এজন্য তোমার বলা হয় এই যে এই ফর্মুলাটা তখন আসছে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ মিউ। এটা কি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, বা কম্পাঙ্ক। ডেল ই ইজ ইকুয়াল টু, ডেল ইটা কি, এই যে দুইটা শক্তি স্তরের মধ্যে পার্থক্য, এইটা ইজ ইকুয়াল টু এইচ মিউ বলছে, এইচ মিউ। আচ্ছা, বোর মডেলের সীমাবদ্ধতা। আচ্ছা, বোর মডেলের তো বলছে, বোর মডেল তিনটা জিনিস, এই তিনটা জিনিস খুবই খুবই ভালো করে মনে রাখবা। তিনটা জিনিস বোর মডেলের, নাম্বার 1 শক্তি স্তরের ধারণা, নাম্বার 2 কৌণিক ভরবেগের ধারণা দিছে, নাম্বার 3 সে হচ্ছে মানে বর্ণালী বা শক্তি বিকিরণ এইগুলোর ধারণা দিছে। তাহলে এই তিনটা জিনিস তুমি মাথায় রাখতে হবে বোরের, হ্যাঁ, তিনটা যে ওর প্রস্তাবনা সেগুলো। আচ্ছা, এখন আসো বোর মডেলের সীমাবদ্ধতা একটু দেখো। উনি হাইড্রোজেন পরমাণু ও একক ইলেকট্রন আয়নগুলোর ক্ষেত্রে বর্ণালী দিতে পারলেও, মানে এদের ক্ষেত্রে দিতে পারছে যাদের একটা করে ইলেকট্রন, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্টর ক্ষেত্রে দিতে পারে না। মানে সে বর্ণালী ব্যাখ্যা করছে কিন্তু একটা ইলেকট্রনের বেলায়, কিন্তু যেখানে আমার অনেক ইলেকট্রন সেখানে সে ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, এরপরে এটা মনে রাখবা, বোর মডেলে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ দ্বিমাত্রিক, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় যে এখানে
তোমার হচ্ছে বোর মডেল থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক যে আমরা কাঠামোটা দেখি নর্মালি, সেটা কিন্তু বোর মডেল থেকে পাওয়া যায় না। তার মানে বোর মডেলে পাওয়া যাচ্ছে দ্বিমাত্রিক পর্যন্ত, কিন্তু ত্রিমাত্রিক গঠনটা বোর মডেল দেখাতে পারে নাই। আচ্ছা, এটা গেল। এখানে অনিশ্চয়তা নীতি, এগুলো নিয়ে আমি পরে বলতেছি, অনিশ্চয়তা নীতি আলাদা করে আছে তোমাদের। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। মনে করো একটা বর্ণালী সে একদম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় চুম্বক ক্ষেত্রের কারণে। যদি চুম্বক ক্ষেত্রের কারণে, চুম্বক ইংরেজি কি? ম্যাগনেট, ম্যাগনেট। তাহলে এই যে ম্যাগনেট, ম্যান, ম্যান, জি ম্যান, দেখো এটাকে বলে জিম্যান প্রভাব। তাহলে চুম্বক ক্ষেত্রের কারণে আমার বর্ণালীটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে যায়। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো জিম্যান প্রভাব। আচ্ছা, এরপরে স্টার্ক প্রভাব। স্টার্ক কি? স্টার্ক প্রভাব কখন হবে? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি এরকম ঘটে, সেটাকে আমরা কি বলবো? স্টার্ক প্রভাব। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের জন্য আমার যেটা হবে সেটাকে আমরা বলবো স্টার্ক প্রভাব। ওকে, স্টার্ক প্রভাব। ওকে, ফাইন। এরপরে এখানে আসো যে তোমার কি বলছে যে বোর মডেলে, তাহলে স্টার্ক মনে রাখবা, স্টার্ক, হ্যাঁ, এটা স্পার্ক কখন হয়? তড়িৎ, কারেন্টের স্পার্ক হয় না? স্পার্ক থেকে মনে রাখবা স্টার্ক। তাহলে তড়িৎ প্রবাহের জন্য বর্ণালী যখন ছোট্ট ছোট্ট রেখায় হবে, এটাকে বলে স্টার্ক ইফেক্ট। কি বলে? স্টার্ক। এভাবে মনে রাখবা, জিম্যান, স্টার্ক, এগুলো তোমাদের আসবে। তোমাদের লাইনটা তুলে দিয়ে বলবে এটাকে কোন প্রভাব, কি বলা হয় এটাকে, জিম্যান, স্টার্ক, এভাবে নাম দিয়ে দিবে। তাহলে বুঝতে হবে চুম্বকে হইলে ম্যাগনেট, ম্যান, জিম্যান, আর তড়িৎ হইলে স্পার্ক, তড়িৎ, কারেন্টে কি হয়? স্পার্ক। তাহলে স্টার্ক ইফেক্ট, স্টার্ক। ওকে, এভাবে মনে রেখে দিবা। এখন আসো বোরের ব্যাসার্ধতে আমরা খেয়াল করি যে দেখো এই জায়গাটাতে আমাদের, হ্যাঁ, কি বলছে অ্যাকচুয়ালি তোমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ পয়েন্ট, আমরা যেমন বলি 0.529 অ্যাংস্ট্রম, 0.529 অ্যাংস্ট্রম। তার মানে কি 0.529 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ঠিক আছে, তাহলে এটা বলছে। তাহলে বোর ব্যাসার্ধ কত? 0.529 অ্যাংস্ট্রম। ওকে, এবার আসো এইখানে একটা রিডবার্গ ধ্রুবক আসে বোর মডেল থেকে, রিডবার্গ ধ্রুবকের। তো রিডবার্গ ধ্রুবকের দুইটা মান, একটা হচ্ছে যে আমি বোর পরমাণু মডেল থেকে কি পাচ্ছি, আরেকটা হচ্ছে আমার পরীক্ষালব্ধ মান। তো দেখো এখানে বোর মডেল থেকে আমরা যেটা পাই 109739, 109739, আর এদিকে পরীক্ষালব্ধ মানটা কত? 109678। হ্যাঁ, ওকে ওকে, তাহলে এইটা দেখো পরীক্ষালব্ধ মানটা 109678, আর আমাদের অ্যাকচুয়ালি বোর পরমাণু মডেল থেকে আমরা যে ক্যালকুলেট করছি সেখান থেকে মানটা পাচ্ছি 109739। ওকে, এই দুইটা মান একটু মুখস্থ রাখতে হবে, পরীক্ষালব্ধ মান আর বোর মডেল থেকে নির্ণীত, বোর পরমাণু মডেল থেকে নির্ণীত মান। ঠিক আছে, এই দুইটা মান তোমাকে জানতে হবে। এখন আসো এদিকে, তোমাদের এগুলা কিছু না, এসবের কিছু আসবে না সিরিজ নিয়ে। আচ্ছা, এখন এই যে লাইম্যান বামার প্যাশ্চন ব্র্যাকেট ফান, দেখো এটা এমনিই মনে থাকে না, এটা ছন্দ লাগে, এটা তোমাদের পড়তে হবে। দেখো লাইম্যান সিরিজের বর্ণালী কখন পাবা? লাইম্যান বামার প্যাশ্চন ব্র্যাকেট ফান। তাহলে লাইম্যান বামার, দেখো লাইম্যান, এটা কখন এই সিরিয়ালটা মনে রাখবা। লাইম্যান সিরিজ কখন পাবো? যখন আমার 1 নাম্বার কক্ষপথে উপরের শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলো 1 নাম্বার কক্ষপথে আসবে, তখন আমি যে বর্ণালীটা পাবো, ওই যে শক্তি বিকিরণ করে না, বিকিরণ করলে যে বর্ণালীটা পাবো, ওই বর্ণালীটা হচ্ছে লাইম্যান সিরিজের বর্ণালী। 2 নম্বরে আসলে, যদি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আসে, তাহলে আমরা কোন বর্ণালী পাবো? বামার সিরিজের বর্ণালী। যদি 3 নম্বরে আসে তাহলে প্যাশ্চন, 4 নম্বর কক্ষপথে আসলে ব্র্যাকেট, এবং 5 নম্বরে আসলে ফুন্ড সিরিজের পাবো। তাহলে লাইম্যান বামার প্যাশ্চন ব্র্যাকেট ফুন্ড, এই 5টা তোমাদের জন্য 5 স্টার দিয়ে রাখো। ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখবা এটার জন্য। ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে লাইম্যান বামার প্যাশ্চন ব্র্যাকেট ফুন্ড। ওকে, আচ্ছা, এবার আসো দেখো
এখানে আমাদের এই সব ফর্মুলা দিয়ে ম্যাথ দিবে না, এইসব ফর্মুলা দিয়ে আমাদের কোনো ম্যাথ দিবে না, মানে অ্যাডমিশন আসে না। যেটা লাগবে সেটা হচ্ছে এটা। এটা দেখো, কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ, ধরো এনতম কক্ষপথ, আমি বললাম সেকেন্ড কক্ষপথ, আমি বলতে পারি হচ্ছে তোমার তৃতীয় কক্ষপথ, তাহলে এদের এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, ঠিক আছে, এন স্কোয়ার ইন্টু আর ওয়ান, এইটা ফর্মুলাটা হচ্ছে এটা। এখন তোমাকে যদি বলি আমি পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ বের করো, পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে তুমি কি করবা, আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওয়ান। এখন এন স্কোয়ার কত দেখো, ফাইভ, ফাইভ স্কোয়ার, ফাইভ স্কোয়ার ইন্টু আর ওয়ান কত, 0.529 অ্যাংস্ট্রম, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এটা তো মুখস্থ আমাদের। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করে দিবা 25 ইন্টু 0.5, ঠিক আছে, 25 ইন্টু 0.5, তাহলে কত আসবে, 25 ইন্টু 0.5, এটা হচ্ছে প্রায় ধরো 12.5 অ্যাংস্ট্রম এরকম আসবে, 12 পয়েন্ট কাছাকাছি আসবে। তাহলে এভাবে করে আমরা কিন্তু এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা ইজিলি যে কোনো কিছু আমরা বের করতে পারবো। ওকে, এবার আসো এখান থেকে বোর ব্যাসার্ধ এটা অলরেডি পড়ানো হয়েছে, এই মানগুলো দেখে যাবা। 1 EMU ইজ ইকুয়াল টু কত ESU, 1 EMU ইজ ইকুয়াল টু কত ESU, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESU। এই যে মানগুলা এগুলো তোমাদের আসবে, মাঝে মাঝে আসে। সো বই থেকে অন্য হাবিজাবি জিনিস না পড়ে তুমি এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা। আবার আসো দেখো, এই যে V1 ইজ ইকুয়াল টু N ইন্টু VN, অর্থাৎ আমি যদি এখানে বলি যে কোনো একটা কক্ষপথের বেগ, ইলেকট্রনের বেগ বের করতে গেলে তুমি কি করবা, V1/N। ধরো আমি তোমার বললাম দ্বিতীয় কক্ষপথ, তাহলে তুমি V1/2 এভাবে দিবা, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ বের করো, তাহলে এইভাবে তুমি বের করতে পারবা। ফর্মুলাটা জেনে রাখবা, খালি শর্ট ফর্মুলাটা, তোমাকে কখনো এইগুলা দিয়ে দিবে না, ঠিক আছে, এইগুলা দিয়ে কখনো দিবে না। সো তুমি এই প্যাটার্নেরটা মনে রাখবা, তাইলেই হবে। এই প্যাটার্নেরটা মনে রাখবা যে V1 ইজ ইকুয়াল টু N ইন্টু VN। তাহলে আমাকে যদি VN মানে এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ বের করতে বলে, তাহলে আমি এভাবে বের করতে পারবো, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের দরকার। আচ্ছা আসো, আবার দেখো এবার শক্তি, এবার কোন একটা কক্ষপথের শক্তি, তো শক্তির সাথে সম্পর্কটা দেখো, কক্ষপথের সাথে ওই কক্ষপথের শক্তির সম্পর্কটা ব্যস্তানুপাতে, অর্থাৎ তুমি যত দূরে যাবা নিউক্লিয়াস থেকে, তোমার কক্ষপথ যত দূরে, ধরো 5 নম্বর কক্ষপথ, 6 নম্বর কক্ষপথ, এরকম যখন তুমি যাবা, ঠিক আছে, 6 নম্বর কক্ষপথে তুমি যখন যাবা, তখন তোমার কিন্তু শক্তির মানটা কমবে। তার মানে এই সম্পর্কটা দেখে En ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু n স্কোয়ার, এই ফর্মুলাটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটার সাথে এটা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ফর্মুলাটা এই জিনিসটা আসছে কোথা থেকে, En, খেয়াল করো, En ইজ ইকুয়াল টু তোমার কি E1 ডিভাইডেড বাই n স্কোয়ার, E1 ডিভাইডেড বাই n স্কোয়ার, তাহলে E1 প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই n স্কোয়ার, এটা বলছে। আচ্ছা এরপরে আসো, এই জায়গায় আমরা যদি বলি যে ডি ব্রগলির ব্যাপারগুলো কিছু আসবে। ডি ব্রগলির সমীকরণটা আমরা আনি, দেখো ডি ব্রগলির সমীকরণ, হ্যাঁ, ডি ব্রগলির সমীকরণ কি, ডি ব্রগলি সাহেব বলছে যে উভয় ধর্ম বিদ্যমান, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকে। ডি ব্রগলি সাহেব কি বলছেন, যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকে। ডি ব্রগলি, ঠিক আছে, ডি ব্রগলি এটা কি, উভয় ধর্ম নিয়ে থাকে। আচ্ছা এরপরে আসো ডি ব্রগলির সমীকরণ, তাহলে তিনি কি বলছেন, যে একটা ইলেকট্রনের দুইটা। এখন এই জিনিসটা তুমি বুঝবা কিভাবে, দেখো, ঠিক আছে, এখানে দেখো কি বলছে, একটা বস্তুকণা তরঙ্গ ধর্ম মানে ল্যামডা, ফর্মুলাটা দেখো, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এমভি, ঠিক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক ডিভাইডেড বাই ভরবেগ। তাহলে এই যে দেখো একটা ইলেকট্রনের এই যে ল্যামডা দিয়ে কি বোঝায়, তরঙ্গ ধর্ম, এমভি ভরবেগ আছে কার, ভর কার থাকে, কোনো একটা কণার ভরবেগ থাকে, তাই না, যে কোনো কণার ভরবেগ থাকবে। তাহলে আমি ল্যামডা দিয়ে বুঝালাম তরঙ্গ, ওর তরঙ্গ ধর্ম আছে, আবার এমভি দিয়ে বুঝালাম কণা। তাহলে আমি এই ফর্মুলাটা থেকে ডি ব্রগলি বুঝাইছেন যে এটাই ডি ব্রগলির সমীকরণ, যে তিনি বুঝাইছেন যে ইলেকট্রনের উভয় ধর্ম থাকে, ঠিক আছে, জাস্ট এইটা মাথায় রাখবে যে
ডি ব্রগলি সাহেব কি বলছেন, তোমাদের এতটুকু লাগবে যে এটা তিনি কি বলছেন। তিনি বলছেন যে ওর তরঙ্গ এবং কণা ধর্ম দুটাই বিদ্যমান। সাউন্ড কি ঠিক আছে? রসায়ন পর্ব 1 পড়ব মেডিকেলের জন্য। হ্যালো, আমাদের ওকে, সব ঠিক আছে তো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এটা একটা হচ্ছে, এটা সাউন্ড হইতেছে লাইভে। একটু ওয়েট করো। দেখি এখন দেখি তো, দেখি এখন দেখি তো, দেখি এখন দেখি তো, দেখি। আচ্ছা দাঁড়াও। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে 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 গাইস, ঠিক হয়ে গেছে। ওকে, তো এটাই বললাম। তাহলে দেখো এখানে একটা তথ্য বলছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। কি বলছি যে ইলেকট্রনের তরঙ্গ, তোমাদের এই প্রশ্নটা আসবে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয় কোন ধর্মকে কাজে লাগায়। তাহলে মনে রাখবা মাইক্রোস্কোপে, মাইক্রো কি, মাইক্রো, মাইক্রোস্কোপ, মাইক্রো একটা ওয়েভ, মাইক্রো কি একটা ওয়েভ, তাহলে কোন ধর্ম ব্যবহার করব, তরঙ্গ ধর্মকে ব্যবহার করব। ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা মনে রাখবা, মাইক্রোস্কোপ আছে না, মাইক্রো, মাইক্রোওয়েভ নাম শুনছো না, মাইক্রোওয়েভ, তাহলে এই যে ওয়েভ, তার মানে আমি এখানে তরঙ্গ ধর্ম, ইলেকট্রন মাইক্রোস্কোপকে ব্যবহার করার মানে তৈরি করতে আমার তরঙ্গ ধর্মটাকে ব্যবহার করা লাগবে। ঠিক আছে, এই কথাটাই বলছে। ওকে, 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 ওকে ফাইন। এবার আসো, এবার আসো এখানে, এগুলো তোমাদের কিছু লাগবে না। এখানে তোমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ফর্মুলাটা একবারে চোখ বলে নিবা, মানে ওর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছে, মেইন জিনিসটা খালি জানবা, মেইন জিনিসটা জানো। হাইজেনবার্গ বলছে ভাই তুমি একই সাথে ভরবেগ এবং ওর অবস্থান জানতে পারবা না। তুমি অবস্থান বের করলে ভরবেগ পারবা না, ভরবেগ জানতে চাইলে অবস্থান জানতে পারবা না। এই কথাটাই তোমার, যে এইটাই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এইটাই তোমার জানা লাগবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। বইয়ের সাইডের বক্স করা এমসিকিউ পড়া লাগে কিনা, হ্যাঁ পড়লে ভালো, পড়লে অবশ্যই পড়া লাগে। যত এমসিকিউ সলভ করবে এগুলো সবই ভালো, মানে সবই কাজের। ঠিক আছে, এমসিকিউ সলভ করা মানে মেডিকেলের জন্য তুমি অনেকটা রেডি হয়ে যাওয়া। ওকে, তাহলে আমরা এই জায়গাটা এটাই বলি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হচ্ছে এটা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আসো, এখানে আমরা যদি বলি যে শ্রোডিঞ্জারের, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তুমি জানবা, তোমাকে প্রশ্ন আসতে পারে অনিশ্চয়তা নীতিটা কার, হাইজেনবার্গের। এরপরে তোমাকে কথাটা বলে বলতে পারবে এটা কোন নীতি, মানে এই যে একই সাথে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না, এটা কোন নীতি,
অনিশ্চয়তা নীতি, এই জিনিসটা আসতে পারে। ওকে, এরপরে দেখো এখানে কি বলছে তোমাদের শ্রোডিঞ্জারের সমীকরণ। আচ্ছা, শ্রোডিঞ্জারের সমীকরণে একটু দেখো এই জায়গায় যে কি বলছে শ্রোডিঞ্জারের সমীকরণে, এখানে এটা লাগবে না, এই জিনিসটা, এই যে আইজেন ফাংশন, এটাকে আইজেন ফাংশন বলা হয়, সাইকে আইজেন মান, আইজেন ফাংশন বলা হয়। এখানে দেখো এটি শুধু ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে। এই যে সাই, এই সাইটা কি প্রকাশ করে? ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি। এখানে কিন্তু কোনো সমীকরণ আসবে না, কোনো বড় কোনো ম্যাথ কিছুই না। তোমাদের বলবে যে এই যে শ্রোডিঞ্জারের সমীকরণে সাই কি ইন্ডিকেট করে, কি নির্দেশ করে? তাহলে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি সে নির্ণয় করে, মানে বিস্তৃতি তো বুঝো, তাই না? তারপরে বলছে সাই স্কোয়ারের প্রতিটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। দেখছো, তাহলে সাই স্কোয়ার যেটা, সেটা আবার কার সমানুপাতিক? তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। আর যেটা সাই, শুধু সাই, স্কোয়ার নাই, সেটা কি বলছে? সেটা কার সাথে কাকে প্রকাশ করে? তরঙ্গের বিস্তৃতি বা অ্যাম্প্লিটিউড প্রকাশ করে। তাহলে এই তথ্যগুলো আমাদের আসে মেডিকেলে, যে শ্রোডিঞ্জারের সমীকরণে এটা কি প্রকাশ করে, এই জিনিসটা কি প্রকাশ করে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের জন্য যে কোয়ান্টাম বলবিদ্যার এই জায়গায়, এগুলো তো আমরা বোরের মডেল কবে দিছে, কত সালে দিছে, এগুলো আমরা জানি। শ্রোডিঞ্জারের সাল, এই সালগুলো এত আসবে না, শ্রোডিঞ্জার ওদের সালগুলো এত দেয় না। বোর আর রাদারফোর্ডের সাল পড়বা। রাদারফোর্ড 1911, বোর 1913, বোর 1913। আচ্ছা, শ্রোডিঞ্জারের ত্রিমাত্রিক দ্বিঘাত সমীকরণ ভিত্তিক সমীকরণ, আচ্ছা এটা কোয়ান্টাম বলবিদ্যা পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। আচ্ছা দেখো কি বলছে, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি। তাহলে তোমাকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে পরমাণু মডেলের পূর্ণতা লাভের মূল চাবিকাঠি কোনটা? এই যে কোয়ান্টাম বলবিদ্যা। পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের মূল চাবিকাঠি কোনটা? কোয়ান্টাম বলবিদ্যা। এই লাইনগুলো, এই যে লাইনগুলো তোমাদের দরকার। এখন আসো, এই যে কোয়ান্টাম সংখ্যা, যেটা দিয়ে আমরা একটা ইলেকট্রনের গঠন প্রকাশ করি, ইলেকট্রনের পরিচয় প্রকাশ করি কোয়ান্টাম নাম্বার দিয়ে, তাই না? কয়টা কোয়ান্টাম নাম্বার? 4টা কোয়ান্টাম নাম্বার আমরা দেখেছি, যে প্রধান কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার, এই 4টা কোয়ান্টাম নাম্বার থাকে। এর মধ্যে প্রধান কোয়ান্টাম নাম্বারটা খেয়াল করো ভাইয়া। প্রধান আমরা জানি অরবিট, তোমরা সবাই এগুলো একাডেমিকে পড়েছো। তাহলে দেখো এটা কি? অরবিট। হ্যাঁ, একটা অরবিট, কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? এই যে অরবিটটা। এই অরবিটের যেমন আমরা বলি, ধরো এটা নিউক্লিয়াস, তাহলে এটা কি প্রথম অরবিট, দ্বিতীয় অরবিট, এটা ধরো তৃতীয় অরবিট, এর চারপাশে চতুর্থ অরবিট, এভাবে করে অরবিট থাকে। তাহলে এই অরবিটগুলাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলাই কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন একটা অরবিটে মোট ইলেকট্রন কতগুলা? একটা অরবিটে মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা বলতে চাই, তাহলে কিভাবে বলবো? 2n স্কোয়ার। কি বলবো বলো তো? 2n স্কোয়ার। তাহলে 2n স্কোয়ার, 2 ইন্টু n স্কোয়ার যখন আমাকে বলা হচ্ছে, তাহলে n কি? এখানে n ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ধরো 4, n ইজ ইকুয়াল টু ধরো 4। তাহলে আমাকে এখানে মোট ইলেকট্রন কতগুলা হবে? মোট ইলেকট্রন কতগুলা হবে? তাহলে 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 32, তাই না? 32 ইলেকট্রন। মোট ইলেকট্রন সংখ্যা কত তাহলে? 32, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের এখানে মনে রাখতে হবে যে আমার মোট ইলেকট্রন কিভাবে বের করব? 2n স্কোয়ার ফর্মুলা দিয়ে। কোন ফর্মুলা দিয়ে? 2n স্কোয়ার ফর্মুলা দিয়ে। ওকে, এখন আসো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কি নাম্বার? অ্যাজিমুথাল কোয়ান্টাম, বা অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা সর্বপ্রথম কে দিচ্ছে? সমারফিল্ড দিছেন, তাই না? সমারফিল্ড সর্বপ্রথম এই ব্যাখ্যাটা দিছেন। ওকে ফাইন। এখন আসো এই জায়গায় তুমি দেখো, n ইজ ইকুয়াল, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি আমাদের উপশক্তি স্তর বুঝায়, আমরা যে সাবশেল বলি উপশক্তি স্তর। তো এখানে এই যে কোয়ান্টাম মানে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে আমরা এই যে উপশক্তি স্তরগুলোকে বুঝাই। খেয়াল করো, যেমন যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হয়, তার মানে এটা s উপশক্তি স্তর, 1 হলে p উপশক্তি স্তর, 2 হলে d, আর 3 হলে, যদি এটা মান 3 হয় তাহলে f, তাহলে কি হবে? f, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আমাদের এই 0, 1, 2, 3 কোনটা কাকে বোঝায়? 0 হলে s উপশক্তি স্তরকে বোঝায়, এরপরে 1 হইলে p কে, 2 হলে d কে, 3 হলে এটা। আচ্ছা, এখন দেখো এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? l।
আবিষ্কারককে সমারফিল্ড, সমারফিল্ড সহকারী, স স স স স স, ঠিক আছে, স স। এখন আসো এই উপশক্তি স্তরের যে আমরা যে বলতেছি উপশক্তি স্তর, কোনটায় কয়টা উপশক্তি স্তর থাকবে, উপশক্তি স্তর বের করার এই ফর্মুলাটা কি? আচ্ছা দেখো, হ্যাঁ আমরা এখানে দেখাই উপশক্তি স্তর, তাই না, বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা বের করা, এটা প্রকাশ করি কি দিয়ে? এল দিয়ে। ওকে, এল এর মান ইজ ইকুয়াল টু 0 থেকে n-1। এল এর মানটা কি? এল এর মান কত হবে? 0 থেকে n-1। এখন আসো তুমি বলতে পারো যে ভাইয়া আচ্ছা 3 নম্বর কক্ষপথে কতগুলা উপশক্তি স্তর হবে দেখি। 3 নম্বর কক্ষপথের জন্য এল এর মান কত? তাহলে থার্ড অরবিট, কি বলছি, থার্ড অরবিটের জন্য এল এর মান কত? আসো থার্ড অরবিটের জন্য এল এর মান হবে 0 থেকে n-1, তার মানে n এর মান কত? 3 তাহলে কত হয়? 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 পূর্ণ সংখ্যা কি কি আছে? 0 1 2। এখন তুমি তো আর 1.1 1.2 ধরবা না, তাই না, পূর্ণ সংখ্যা ধরতে হবে। 0 1 2, তাহলে বলো এবার 0 1 2 যখন আমরা বলতেছি তার মানে কি 0 দিয়ে s, 1 দিয়ে p, 2 দিয়ে d। তাহলে আমরা যেটা বলতে পারি থার্ড অরবিট 3 নম্বর কক্ষপথে 3s 3p 3d। কখনো 3f হবে? হবে না, কারণ আমার ফর্মুলাতে তো আসে না। ফর্মুলাতে যদি ফর্মুলার মাধ্যমে যদি এখানে 0 1 2 3 হইতো তাহলে আমরা বলতে পারতাম যে না এখানে তোমার অন্য কিছু হবে, কিন্তু যে তোমার এখানে f হইতে পারে, কিন্তু এখানে তো আসে নাই, f আসে নাই, 3 পর্যন্ত আসে নাই। এখন আসো যদি আমরা দেখি 4 নম্বর কক্ষপথে আসো, এখন n এর মান দেওয়া হলো 4, তাহলে কি হবে? l ইজ ইকুয়াল টু 0 থেকে 4 - 1, তাহলে আমার 0 থেকে 3, তাহলে 0 1 2 3। এই ক্ষেত্রে এবার আসো s, 1 হইলে p, 2 হইলে d আর 3 হইলে f। তার মানে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ তাহলে 4 এর কয়টা অরবিটাল হবে? 4s 4p 4d 4f পর্যন্ত থাকতে পারে, তাই না? থাকতে পারে কি না? এই তাহলে আমরা উপশক্তি স্তর বের করার ফর্মুলাটা জানবো। একটা কক্ষপথে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে সেটাও আমরা এখান থেকে জেনে নিতে পারবো, ঠিক আছে? ওকে, এবার আসো ফাইন। এখন তাহলে এগুলাই বলছে এই কোয়ান্টাম সংখ্যা, তুমি এটা দেখো। হ্যাঁ এখন আমরা অরবিটালে, আচ্ছা অরবিটালে যাব। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এখানে একটু বলে নিই। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা আমরা m দিয়ে প্রকাশ করি, হ্যাঁ m দিয়ে প্রকাশ করি। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি বুঝায় কাকে জানো? এই যে অরবিটালকে, মানে একটা উপশক্তি স্তরে কি থাকে বলতো, এই যে কতগুলো অরবিটাল আছে, যেমন s উপশক্তি স্তরে কয়টা অরবিটাল? একটা, p তে কয়টা? 3টা, এই জিনিসগুলো, d তে কয়টা? 5টা, পড়েছো। 5টা অরবিটালে প্রতি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। প্রতি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তাহলে 5টা অরবিটালে 10টা, 3টা অরবিটালে 6টা, 5টা যদি মানে 7টা অরবিটাল থাকলে 7 দোকানে 14, তাই না? 14টা। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা তুমি এইভাবে বের করতে পারো 2l + 1। যেমন আমি তোমাদের এখানে দেখাই উপশক্তি স্তরে, মানে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা মানে চুম্বক, অরবিটাল মানে কি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমি যখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা m দিয়ে প্রকাশ করব, কি দিয়ে প্রকাশ করব? m দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m দিয়ে প্রকাশ করব। তো এখন তুমি এই জায়গায় একটু খেয়াল করো, হ্যাঁ এই জায়গায় একটু খেয়াল করো যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা m দিচ্ছি, m, তো এটার ফর্মুলাটা কি? m ইজ ইকুয়াল টু -l থেকে 0 থেকে +l, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। আচ্ছা এখন তোমাকে যদি বলা হয় ডি অরবিটালে, মানে ডি সাবশেলে, ডিতে তোমার অরবিটাল কয়টা, তাহলে ডি এর m এর মান কত? ডি এর ক্ষেত্রে m এর মান কত? 2,
এটা আমরা পড়লাম কিছু, মানে এল এর মান, সরি এল এর মান কত, ডি এর 2। তাহলে এখন তুমি বসাও এখানে, তাহলে -2 -1 0, তারপর আবার কি প্লাস, তাহলে +1 +2। কেন 2? কারণ এল এর মান তো 2, ডি এর ক্ষেত্রে বের করতেছি। তাহলে এখানে কয়টা অরবিটাল হলো? 1 2 3 4 5, 5 অরবিটালস। বুঝছো? তো এইটার আবার শর্টকাটটা কি? শর্টকাট যেটা তোমাদের বইয়ে দিয়েছে, দেখো শর্টকাট বলছে ভাই এটা দিয়ে তুমি মেইন পরিচয়, এটা হচ্ছে একদম বেসিক। এন্ড শর্টকাট কি বলছে, কয়টা অরবিটাল তুমি কেমনে বের করবা? 2l + 1। তাহলে এখন 2l + 2 ইন্টু এল, এল কত 2, 2 ইন্টু 2 + 1, তাহলে এখানে কত 4, 4 + 1 5, 4 + 1 = 5। শেষ। 4 + 1 = কত? 5। 4 + 1 = কত? 5। শেষ। দেখছো 5 অরবিটাল। তাহলে ডি এর ক্ষেত্রে এভাবেও তুমি বের করতে পারো, তাই না? ডি এর ক্ষেত্রে যদি আমি বলি যে কয়টা অরবিটাল, তাহলে তুমি এই শর্টকাট দিয়ে যে কোনো কিছু বের করতে পারো। এগুলো এমনিই পারো তোমরা, আমি জানি, তাও তোমাদের একটু বলা উচিত, তাই না? বললাম। ওকে, এখন এদের আকৃতি তো জানো। এস এর আকৃতি কেমন? গোল। পি এর আকৃতি কেমন? ডাম্বল, ডাম্বল আকৃতি। পি এর আকৃতি, পি অরবিটালের আকৃতি কেমন? ডাম্বল আকৃতি, তাই না? ডাম্বল আকৃতি। ওকে, ডাম্বল আকৃতি। এবার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি বলছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় দেখো কি বলছে। হ্যাঁ, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দুইটা, মানে আমরা জানি একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে। একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা। একটা পজিটিভ, একটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? এরকম ভাবে থাকবে, এভাবে থাকবে। তাহলে একটা অরবিটালে আমরা পজিটিভ নেগেটিভ এভাবে থাকবে। ওকে, পজিটিভ নেগেটিভ এভাবে থাকবে। তাহলে এইটাকে কি বলে? হ্যাঁ, এই যে পজিটিভ নেগেটিভ থাকে এইভাবে, ঠিক আছে? তাহলে একটাকে +½ আর একটা -½ দিয়ে আমরা প্রকাশ করি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে +½ এবং -½ দিয়ে আমরা এটাকে প্রকাশ করব। +½ এবং -½ দিয়ে আমরা এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এগুলো তোমাদের এখানে কিছু লাগবে না, +½ -½ ওটা জানবা, ঠিক আছে? যে একটা ইয়েতে কয়টা কিভাবে থাকে, দুইটা ইলেকট্রন থাকে, +½ -½ ওকে। এবার প্রধান কোয়ান্টাম সংখ্যার এদের নিয়ে কথা বলছেন, এদের প্রয়োজনীয়তা নিয়েও আমরা একটু জানবো, ঠিক আছে? কোথায় গেল এটা? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তাটা দেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রয়োজনীয়তা হচ্ছে প্রধান বর্ণালী রেখা প্রকাশ ব্যাখ্যা করা যায়। তাহলে এইটা কিভাবে মুখস্থ রাখবা? দেখো, এই প্রয়োজনীয়তাগুলা তোমাদের আসে, হ্যাঁ, প্রয়োজনীয়তাগুলো তোমাদের আসবে। যেমন এইচ পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা প্রধান বর্ণালী, প্রধান প্রধান, ঠিক আছে? তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসবে। তাহলে আমার প্রধান বর্ণালী ব্যাখ্যা করব কি দিয়ে? প্রধান রেখা দিয়ে, ঠিক আছে? প্রধান রেখা দিয়ে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা কি দিয়ে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য, সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য, সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে দেখো সহকারী বলছে না, সহকারী, তাহলে সহকারী দিয়ে আমরা কি মনে রাখবো? সতে সূক্ষ্ম, সতে কি? সূক্ষ্ম। তাহলে এই যে সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝায় কি? এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝায়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালী সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার কারণ। এবার দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে এই যে বলছে লাইনটা দেখো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর সৃষ্ট মানে সূক্ষ্ম রেখার বিভক্ত হওয়া, সূক্ষ্ম রেখাগুলো বিভক্ত হওয়ার কারণটা আমরা চুম্বকীয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা হচ্ছে সূক্ষ্ম রেখার উৎপত্তি, উৎপত্তির জন্য সহকারী, আর যদি বলে কারণ, কারণটা কি? তাহলে চুম্বকীয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এগুলো একদম মুখস্থ ওইভাবেই রাখবা, কিছু কিছু জিনিস দিয়ে একটু ট্রিক দিয়ে মুখস্থ রাখবা। আর স্পিন, এখন দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন হচ্ছে তাহলে কখনো স্পিন হলে কি হবে? কখনো চুম্বক বাড়বে, চুম্বক কমবে। একবার ধরে এরকম হলে চুম্বকত্ব বাড়বে, চুম্বকত্ব কমবে। এভাবে মনে রাখবা যে স্পিন, স্পিন কি? মানে ধরো এরকম ঘুরতেছে, তাই না?
ঘুরতেছে। তো কখনো এটা চুম্বকত্ব মানে চুম্বক হবে, কখনো চুম্বকিত্ব হবে না, হ্যাঁ, মানে ও সবসময় একটা ঘুরতেছে। তার মানে এই স্পিন কোয়ান্টাম আমরা এইভাবে মনে রাখবো, মনে রাখার জন্য পরমাণুর ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য। তাহলে তোমাকে এই জায়গাটায় অনেকে ভুল করো, তোমরা চুম্বক ধর্ম বললে তোমরা কি করো, চুম্বক ধর্ম বললে তোমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসো, কিন্তু অ্যাকচুয়ালি এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা না। এটা কি হবে, এটা হচ্ছে তোমার চুম্বক ধর্ম বললে স্পিন কোয়ান্টাম সংখ্যা, চুম্বক ধর্ম বললে আমরা কি বলবো, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, এটা বুঝছো? বলো। ওকে, দেখছো? তাহলে এই লাইনগুলো আমি বারবার বলি, কিন্তু তোমাদের কিন্তু এই চারটা কোয়ান্টাম সংখ্যার এই প্রয়োজনীয়তাগুলো আমাদের মেডিকেলে আসে। আমি তোমাদেরকে এখানে একাডেমিক পড়াইতে আসি নাই, মেডিকেলের জন্য কেমনে পড়বা এই লাইনগুলো তোমাদের আসবে, এই লাইনগুলা তোমাদের আসবে, বুঝছো? আচ্ছা, গেল এটা। এবার দেখো, এই যে এইখানে বোর, সমারফিল্ড, জিম্যান এগুলোর কথা বলছে, দেখো ওদের তাৎপর্যগুলো, এগুলোই আমরা এতক্ষণ বললাম। তাহলে আমরা আরেকবার রিপিট করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি করব, প্রধান বর্ণালী ব্যাখ্যা করব। তারপরে স্পিন সহকারী দিয়ে শতে সূক্ষ্ম রেখার উৎপত্তি। চুম্বক দিয়ে আমরা কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বের করব, আমরা বের করব যে সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণটা বের করব, সেটা হচ্ছে চুম্বক। আচ্ছা, আর যদি বলে স্পিন মনে রাখবে, স্পিন করবে আর হচ্ছে চুম্বকত্ব দেখাবে, স্পিন করবে আর চুম্বকত্ব দেখাবে। তাহলে চুম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে কাজে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরমাণু ওর মূল কণিকাগুলো, এগুলো নিয়ে। তো পরমাণুর মধ্যে দেখো বলা হয় যে 200 এর মতো এরকম বিভিন্ন কণিকা আছে, ঠিক আছে? কয়টা? 200 এর মতো কণিকা আছে। এই যে বিভিন্ন রকমের কণিকা তোমরা দেখো, নিউট্রিনো, পজিট্রন, হ্যাঁ, এই যে অনেক রকমের কণিকা। এখন এই যে কণিকাগুলো আছে, মেইন উপাদান তো জানো, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন একটা পরমাণু। এর বাদে প্রায় বলা হয়েছে 200 এর মতো এরকম অন্যান্য কণিকা থাকবে। তো এর মধ্যে দেখো দুই প্রকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, স্থায়ী এবং অস্থায়ী। তো আমরা দেখি পরমাণুর স্থায়ী মূল কণিকা, স্থায়ীটাতে কি বলছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো হচ্ছে স্থায়ী। এখন আসো অস্থায়ী পরমাণুর অস্থায়ী মূল কণিকা, এই যে বাকিগুলো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, মেজন, বোজন, মিউন, এই হাবিজাবি, এগুলো সব অস্থায়ী মূল কণিকা। মানে এরা সারাক্ষণ যে থাকবে তা না, হঠাৎ তৈরি হয়, হ্যাঁ, হঠাৎ কি হয়, তৈরি হয়। তো এখন দেখো কম্পোজিট কণিকার ব্যাপারটা আসি আমরা। কম্পোজিট কণিকা কি বলছে, কম্পোজিট কণিকা এখানে বলা হয় আলফা কণা ও ডিউটেরন কণা, হ্যাঁ। তাহলে কম্পোজিট লেখো, কম্পোজিট কণা কারা? অডি গাড়ি আছে একটা, দেখছো? অডি গাড়ি, অনেক সুন্দর একটা অডি গাড়ি। তাহলে অতে আলফা আর ওদিকে ডিউটেরন, অতে আলফা আর ডিতে ডিউটেরন, ঠিক আছে? ডিউটেরন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কত? ডিউটেরন। এই দুইটা হচ্ছে, ডিউটেরন বেসিক্যালি হাইড্রোজেনের একটা আইসোটোপ। তাহলে আলফা কণা এবং ডিউটেরন, এই দুজন হচ্ছে কম্পোজিট কণা। এইটা তোমাদের জন্য বেশি আসে, যে কম্পোজিট কণা নিচের কোনটি কম্পোজিট কণা, এইটা প্রশ্ন আসে। তাহলে কি, অডি, আলফা, অতে আলফা, ডিতে ডিউটেরন, এই দুইজন হচ্ছে কম্পোজিট কণা। মানে এরা হচ্ছে কি আলাদা, স্পেশাল। মানে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা তো দেখছো, এরা হচ্ছে এদের বাদে স্পেশাল কিছু কণিকা। তো এদেরকে কি বলা হয়, মানে কম্পোজিট কণিকা। তাহলে এরা হচ্ছে আলফা কণা, ডিউটেরন। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে দেখো, হেভি ওয়াটারের, এই যে ডিউটেরনের, নর্মালি তো আমরা বলি H2O, তাই না? H2O তো পানি। তো যখন হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ কি, ডিউটেরন, তাহলে D2O হলো ভারী পানি। D2O কি? ভারী
পানি, D2O কি ভারী পানি, ঠিক আছে, ভারী পানি কি D2O। আচ্ছা, এখন আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে কি? যার পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা। পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয় এদেরকে আইসোটোপ। মনে রাখো আইসোটোপ, খেয়াল করো আইসোটোপে কি আছে, প আছে, পি আছে, তাহলে প্রোটন সেম, কি বলছে, প্রোটন নাম্বার সেম বাট ভর আলাদা, ভর আলাদা, তাই না? প্রোটন নাম্বার সেম বাট ভর আলাদা, প আইসোটোপ। আইসোটোপ পতে প্রোটন, মনে রাখবা প্রোটন, প্রোটন নাম্বার সেম, ভর সংখ্যা আলাদা। এখন এক একটা পরমাণুর অনেকগুলো আইসোটোপ থাকতে পারে, হ্যাঁ, ওকে, এক একটা আইসোটোপ থাকতে পারে। এবং এখানে একটা বলছে সোডিয়াম এবং গোল্ড, সোডিয়াম এবং গোল্ডের বাদে বাকি সবার একাধিক আইসোটোপ। তার মানে এই দুইজনের একটা আইসোটোপ, একটা, ওদের আর কিছু নাই, বাকি সবার একাধিক, 2টা 3টা 4টা, এদের খালি গোল্ড এবং সোডিয়ামের একটা করে আইসোটোপ আছে, বুঝছো? তাহলে এইটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোনটার একটা করে আইসোটোপ আছে, হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে, সোডিয়াম গোল্ড, সোডিয়াম গোল্ড, হ্যাঁ, সোডিয়াম এবং গোল্ড, এটা গুড। এবার আসো সর্বমোট আইসোটোপের সংখ্যা কত। দেখো আমরা জানি প্রকৃতি, আমাদের যে মৌল সংখ্যা 118টা পর্যায় সারণীতে, তো এর মধ্যে সর্বমোট আইসোটোপের সংখ্যা কত আছে, 1300। এইটা একটা ইম্পর্টেন্ট লাইন, এগুলাই তোমাদের মেডিকেলে আসবে। কতগুলো আইসোটোপ সর্বমোট, 1300টা আইসোটোপ, ঠিক আছে। গোল্ড আর সোডিয়ামের কয়টা আইসোটোপ, একটা আইসোটোপ, গোল্ড আর সোডিয়ামের একটা আইসোটোপ আছে, গেল। এবার আসো আইসো বার, বার 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 থেকে মনে রাখো ভর, তার মানে যাদের ভর সংখ্যা সেম, কি বলছে, ভর সংখ্যা সমান, তারা কি আইসো বার। দেখছো, মুখস্থ করা লাগবে না, বার, বার মানে কি ভর, বার মানে কি ভর, তাহলে ভর সংখ্যা যাদের সেম, তাদের ভর সংখ্যা যাদের সেম তারা কি, তারা হচ্ছে আইসো বার, আইসো বার। আইসোটোন, এই যে সংখ্যা, এগুলো দেখে যাবা, দেখো যাদের ভর সংখ্যা সেম, দেখলেই বুঝবা, মেইন কনসেপ্টটা ঠিক থাকলে তুমি যে কোনো কিছু দেখলেই বুঝবা। আইসোটোন ন, তাহলে ন, নিউট্রন, নিউট্রন সংখ্যা যার সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান, এদেরকে বলে আইসোটোন, আইসোটোন বলে এদেরকে, কি বলে এদেরকে, আইসোটোন, আইসোটোন, গেল এটা, ওকে ফাইন, আইসোটোন বুঝলা। এরপরে আসো এখানে, তাহলে আইসোটোন আমরা বুঝলাম, নিউট্রন সংখ্যা সেম, যেমন এই দুইটা দেখো, কার্বন 14, কার্বন, অক্সিজেন 16। এখন দেখো কার্বনের যদি এখানে নিউট্রন সংখ্যা বের করো, 14 থেকে 6 বাদ দাও, ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই তো হয়, তাহলে 14 থেকে 6 বাদ দিলে 8। আবার অক্সিজেনের কত, 16 আর প্রোটন 8, তাহলে 16 থেকে 8 বাদ দাও, থাকে কত, নিউট্রন সংখ্যা কত, 8। তাহলে দুজনেরই নিউট্রন সংখ্যা যখন 8 সেম, সমান, তার মানে ওরা দুইজন পরস্পরের আইসোটোন, পরস্পরের আইসোটোন, এটা বলছেন। আসো ইলেকট্রন, ইলেকট্রন আবিষ্কারক কে, থমসন। নিউক্লিয়াস বা প্রোটনের আবিষ্কারক কে, রাদারফোর্ড। নিউট্রনের আবিষ্কারক কে, চ্যাডউইক। বিজ্ঞানীদের নামগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কণা, আমরা জানি এটা ক্যাথোড রশ্মির উপরে এটা আবিষ্কার করা হয়েছে। আচ্ছা, ওদের ভরগুলা তোমার আলাদা একটা ছক আছে, এখানে এসে পড়তে পারবা, ভর, ওদের চার্জ, ওগুলো এখানে এসে পড়বা, ঠিক আছে। আমার মনে হয় এই চার্জ, এই জিনিসটা পড়াটাই বেটার, ঠিক আছে, এইখানে এই জিনিসটা পড়াটাই বেটার। তোমরা খালি বিজ্ঞানীর নামগুলো পড়লা, নিউট্রনের কে আবিষ্কার করছে, চ্যাডউইক, ওটা তো থমসন, ইলেকট্রন থমসন। এখানে তোমরা ওর ভরগুলা পড়বা, যেমন দেখো এই যে ইলেকট্রনের ভর কত, 9.1 × 10⁻28 গ্রাম, 9.1 × 10⁻28 গ্রাম। আর এইদিকে দেখো ওর চার্জ, ইলেকট্রনের চার্জ কত, -1.6 × 10⁻19 প্লাস 1.6 × 10⁻19। তাহলে এই যে -19, 10⁻19, এটাই দেখো সেমই কিন্তু, খালি প্রোটনের বেলায় প্লাস, ইলেকট্রনের বেলায় মাইনাস। 1.6 - 19, 1.6 × 10⁻19, এগুলো বলছে। আচ্ছা, তারপরে দেখো এখানে ইলেকট্রনের চার্জ কিভাবে নির্ণয় করা হয়েছে, একটা পদ্ধতি, রবার্ট মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে এটা করা হয়েছে। কিসের সাহায্যে, তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে। এর মান কত, এত, এর মান কত, এত বলছে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 96,500 কুলম, 96,500
কুলম্ব, 96,500 কুলম্ব। এটা হচ্ছে ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলা গেল। এখানে তোমাদের নিউক্লিয়ন এসব কিছু এত লাগবে না, এখানে কিছু না। ওকে, দেখো এবার পারমাণবিক ভর প্রকাশের জন্য 3টি স্ট্যান্ডার্ড বা স্কেল ব্যবহার করেছেন। তো এখানে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল, ঠিক আছে। কয়টা স্কেল? 3টা স্কেল, হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে কার্বন স্কেল। 3টা স্কেল আমরা ব্যবহার করি, 3টা স্কেলে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখানে আর কিছু লাগবে না। এখানে একটা জিনিস মনে রাখবা, 1 ডাল্টন সমান কত গ্রাম, 1 ডাল্টন সমান কত গ্রাম, 1 ডাল্টন ইজ ইকুয়াল 1.66 × 10⁻24 গ্রাম, ঠিক আছে। 1 ডাল্টন ইজ ইকুয়াল টু, এই জিনিসটাই আসে 1.66 × 10⁻24 গ্রাম, -24 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার দেখো আইসোটোপের বিভিন্ন 3টা আইসোটোপ আছে, যেমন অক্সিজেন 16, 17, 18। ওকে, এদের দেখো প্রাপ্যতা আইসোটোপ, অক্সিজেন 16 সবচেয়ে বেশি 99.76, 17 এর কত 0.037, আর ওটা কত 0.204। তার মানে 3টা দেখো ধীরে ধীরে কমতেছে। তার মানে 16 এর সবচেয়ে বেশি, আর এরপরে 17 এরটা 0.037, আর অক্সিজেন 18 এরটা 0.204। এটা গেল কার? তোমার হচ্ছে অক্সিজেনের। কার? অক্সিজেনের। এখন কার্বনের কয়টা আইসোটোপ? 2টা। কার্বনের কয়টা আইসোটোপ? 2টা। তাহলে একটা কত, এই যে দেখো কার্বন 12, কার্বন 13, কার্বন 12, কার্বন 13। তাহলে 12টা বেশি হবে স্বাভাবিক, 98.89, আর ওইটা 13টা, কারণ 12ই তো নর্মালি আমরা বলি যে কার্বনের সংখ্যা কত 12, তাহলে 12টা বেশি 98.89, আর বাকি 1.11 হচ্ছে তোমার কার্বন 13, কার্বন 13। ওকে, আচ্ছা ফাইন। ওকে, মৌলের তেজস্ক্রিয়তা। আচ্ছা, এই জায়গা থেকে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ 2 প্রকার, তেজস্ক্রিয় আইসোটোপ 2 প্রকার, ঠিক আছে। তেজস্ক্রিয় আইসোটোপ 2 প্রকার। এখানে দেখো কি কি, তেজস্ক্রিয়, প্রাকৃতিক তেজস্ক্রিয়, আর একটা কি কৃত্রিম ভাবে আমাদের যে তেজস্ক্রিয়, ঠিক আছে। তো প্রাকৃতিক তেজস্ক্রিয় কি, যে ফ্রান্সিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম এগুলা, আর কৃত্রিম ভাবে হচ্ছে আমাদের এই জিনিসগুলো যেগুলো আমরা কৃত্রিম ভাবে ঘটাই, ঠিক আছে, তেজস্ক্রিয়। আর তেজস্ক্রিয় তো মানে কি, যেখান থেকে আলফা কণা, বিটা কণা, গামা, মানে আলফা বিটা গামা রশ্মি, সরি কণা না, আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। তো আমার তেজস্ক্রিয়র এই যে মৌলিক 3টা রাশি, মানে 3টা রশ্মি, আলফা বিটা গামা, এখানে তোমাদের কি পড়তে হবে, যে আলফা রশ্মি বিকিরণ হইলে, ধরো একটা কণা থেকে আলফা কণা বের হইলো, হ্যাঁ, একটা তেজস্ক্রিয় কণা থেকে আলফা কণা বের হইলো, আলফা রশ্মি, সরি আলফা রশ্মি বের হইলো, তাহলে কি হবে দেখো, আলফা রশ্মি হলে ওই পরমাণুতে প্রোটন সংখ্যা 2 একক এবং ভর সংখ্যা 4 একক কমবে। কেন কমবে বুঝো, আলফা কণা কি হয়, আলফা কি, আলফার ভর কত 4, আণবিক পারমাণবিক সংখ্যা কত 2, তাহলে যখন একটা পদার্থ থেকে আলফা কণা বের হবে, তার মানে কি ওর ভর 4 কমবে, ওই কণা থেকে ভর 4 কমবে এবং প্রোটন সংখ্যা 2 একক কমবে, তাই না? কারণ আলফা কণার নিজের ভর কত 4, তাহলে আমার থেকে যদি আলফা কণা বের হয়, আমার এখানে ভর কত কমলো, 4 কমে গেল। ওকে, বিটা রশ্মি বিকিরণে কি হবে, প্রোটন সংখ্যা 1 একক বাড়ে, প্রোটন সংখ্যা 1 একক বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার এখানে বলছে বিটা রশ্মি বিকিরণে সৃষ্ট নতুন পরমাণুতে প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, 1 একক বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা বলছে। আচ্ছা, তাহলে বৃদ্ধি পায় কিসের বেলায়, বিটা রশ্মির বেলায়, আলফা রশ্মির বেলায় কমে। তাহলে আমার থেকে যদি বিটা রশ্মি বৃদ্ধি মানে বের হয়, তার মানে কি আমার এইখান থেকে আমার প্রোটন সংখ্যা 1 একক বাড়বে, আমার প্রোটন সংখ্যা 1 একক বাড়বে না। আজকে পর্ব 1। এবার আসো গামা। তাহলে গামা রশ্মির ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, দুইটা আমরা অনেক এগুলা আমরা মেইন ক্লাসে তো তোমাদের এগুলা ধরো 3-4 পর্বে পড়াবো, মানে আমাদের প্রাইভেট গ্রুপে যখন ক্লাস হবে অনেক ভেঙে ভেঙে পড়াবো, আমরা এটাও 2 পর্বে এখন তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, একদম লাইন। তো দেখো গামা রশ্মি বের হইলে, গামা রশ্মির কোনো চার্জ নাই, কিছু নাই, এজন্য গামা রশ্মি যদি বের হয় তোমার কোনো পরিবর্তনই হবে না। তাহলে আলফা কণা বের হইলে আমার এখান থেকে কমবে,
বিটা কণা বের হইলে এক পারমাণবিক সংখ্যা এক একক বাড়বে, আর গামা রশ্মি বের হলে কোনো পরিবর্তনই হবে না। গামা রশ্মি বের হলে কোনো পরিবর্তন হবে না। এই যে এই জিনিসগুলাই বলছে, ঠিক আছে, এই যে এই কথাগুলো, এই চার্জ, এটাই মাথায় রাখবা। তুমি একটু আগে যেটা বলছো যে আমরা পড়লাম যে কি কি পরিবর্তন হবে কি হবে না, সেগুলাই আমাদেরকে মেইনলি মাথায় রাখতে হবে। আচ্ছা, এইখানে দেখো নিউক্লিয় ফিশন আর নিউক্লিয় ফিউশন। ফিশন মানে কি আর ফিউশন মানে কি? ফিশন মানে ভাঙা, ফিশন মানে কি একটা বড় যৌগ যখন ভেঙে ছোট ছোট পদার্থে পরিণত হচ্ছে, এটাকে বলে ফিশন। তো এখানে দেখো কি হয়, ফিশনে আমার কত শক্তি লাগে, 8 মেগা ইলেকট্রন ভোল্ট, এবং এখানে আমার কত শক্তি তৈরি হয় দেখো 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে শক্তির মানটা আমার লাগবে, কত শক্তি তৈরি হচ্ছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট আমার এই ফিউশন বিক্রিয়ায় তৈরি হচ্ছে। অন্যদিকে নিউক্লিয় ফিউশন মানে যেখানে ছোট পদার্থগুলোকে জোড়া লেগে একটা বড় পদার্থ বানানো হবে, ছোট থেকে বড়, সেখানে আমার তাপমাত্রা লাগবে, প্রচুর তাপমাত্রা লাগবে। যেমন সূর্যে, দেখো সূর্যের এত তাপমাত্রা কেন? কারণ সূর্যে এই যে এত তাপমাত্রা, যার জন্য এখানে কি হয়, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে সূর্যে কি হয়, ফিউশন হয়। সূর্যে কোন বিক্রিয়া হয় শিখো, ফিউশন, কারণ সেখানে ছোট ছোট দুইটা হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়, হাইড্রোজেন মিলে হিলিয়াম হয়। তাহলে এই কথাটা বলছে, তাহলে এখানে তাপমাত্রা কত, 10⁸ কেলভিন, 10⁸ কেলভিন, ঠিক আছে। আর শক্তি কত হবে, 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে শক্তিটা আমাদের এখানে মানে ফিউশনে কত, ফিশনে কত, ফিশনে 200 আর এখানে কত, 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। এই লাইনগুলা আমাদের মুখস্থ রাখতে হবে যে ফিউশনে কত, ফিউশনে কত। তাহলে ফিউশনে একটু শক্তিটা কম বের হয়, এখানে তাপমাত্রাটা লাগে বেশি, 10⁸ কেলভিন। বুঝতেছো কত কেলভিন তাপমাত্রা? বুঝছো? আচ্ছা, এবার আসো হাইড্রোজেনের 3টা আইসোটোপ। কয়টা আইসোটোপ? 3টা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ? 3টা আইসোটোপ। হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, 3টা। তার মানে কি, প্রোটিয়ামের যেটা যেটা পারমাণবিক ভর কত, 1, ডিউটেরিয়ামের 2, ডিউ 2 ডাই, ট্রাইটিয়াম মানে কি 3, 3 হয়েছে তাই ট্রাইটিয়াম, ঠিক আছে, ট্রাইটিয়াম। তাহলে এই যে হাইড্রোজেনের আইসোটোপগুলো জানলা এখানে, ওকে, এখানে কিছু নাই এসবের। একটা কথা বলে, এই যে আমরা অরবিটাল অরবিটাল এত কিছু বললাম, যে একটা অরবিটালের ভিতরে কি থাকে, ইলেকট্রন থাকে। অরবিটালের ভিতরে কি থাকে, ইলেকট্রন থাকে। আচ্ছা, একজন বলছে ভাই ফিউশনটা আরেকবার। ফিউশন কিছুই না, মনে রাখো ছোট ছোট পদার্থগুলো জোড়া লেগে বড় দাঁড়াও, একটু চার্জ শেষ মনে হয়, ব্যাটারিটা চেঞ্জ করা হচ্ছে।
এবার আসি একটু। ওকে, আমরা সরি ক্যামেরা একটু চার্জ মনে হয়ে গেছিল। অল ওকে। ওকে, এবার আসো তাহলে আমরা যেটা বলতেছিলাম আমি তোমাদেরকে যে ইলেকট্রনের, হ্যাঁ আসো ইলেকট্রনের, দেখো একটু ডার্ক হয়ে গেছে। ওকে, ফিউশন বলতেছিলাম, আরে বাবা ফিউশন জান্নাতি জ্যোতি, ফিউশন বুঝো না? ছোট জিনিসকে বড় করবে ভাই, ফিউশন, ফিউজ মানে জোড়া লাগানো, ফিউশন ছোট দুইটা জিনিসকে জোড়া লাগায় বড় করবে, দ্যাটস ইট ফিউশন, এটাই ফিউশন, বুঝছো? ফিউশন হচ্ছে দুইটা জিনিসকে জোড়া লাগায় বড় করবে, এতটুকুই হচ্ছে ফিউশন। হ্যাঁ, এতটুকুই কি ফিউশন, শেষ। এখানে জোড়া লাগাইতে অনেক তাপমাত্রা লাগে, তাই ওইখানে দেখো 10⁸ কেলভিন, 10⁸ কেলভিন। ওকে, তো আমি এখানে বললাম যে এস অরবিটাল, এস অরবিটাল এটা দেখো, এস অরবিটালের এটা কেমন আকৃতিটা, গোল গোল আকৃতির হয়, গোলকের ন্যায়। তারপরে হচ্ছে পি অরবিটাল দেখতে কেমন, পি অরবিটাল দেখতে এই যে ডাম্বলের মতো, দেখো এটা হচ্ছে ডাম্বল। পি অরবিটাল দেখতে কেমন ভাইয়া? ডাম্বলের মতো। পি অরবিটালটা দেখতে কেমন? ডাম্বলের মতো। ডি অরবিটাল দেখতে কেমন? 5টা ওর অরবিটাল আছে ডিতে, তাহলে ওর এখানে কেমন? এই যে ডাবল ডাম্বল। এটা কেমন? ডাবল ডাম্বল। এটা কেমন? ডাবল ডাম্বল। ঠিক আছে, ডাবল ডাম্বল। ওকে, হ্যাঁ, অরবিট ও অরবিটাল। তাহলে অরবিট ও অরবিটালের এখানে একটু খেয়াল করো, এই যে অরবিট আর অরবিটাল, এই অরবিট অরবিটাল, অরবিটের ভিতরে তো অরবিটাল থাকে, এবং অরবিটালে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন, যেমন বলা হয় 90 থেকে 95% সম্ভাবনা থাকে, ইলেকট্রন পাবার সম্ভাবনা থাকে অরবিটালে। ক্লাস কি? আচ্ছা বুঝছি, একটু লাগতেছে মনে হয় না, আটকায় আসতেছে। লাইভ নিতে গেলে এত ঝামেলা। এই ক্লাস আবার আটকে আসতেছে কেন? এটা পেজে ক্লাস নিতে গেলে আটকে আসতেছে, এখানে দেখা যাচ্ছে আটকে আসতেছে। নেটে কিছু হয়েছে, আমি নাড়াচাড়া করলে আটকাচ্ছে। দেখি, এই যে দেখুন আটকে যায়। হ্যালো হ্যালো, ওকে দেখি। আচ্ছা থাক, দেখি। ওকে, সমস্যা নেই, তোমরা দেখো, আর একটু বাকি আছে আমাদের। ওকে, হ্যাঁ আচ্ছা, তো এটা বললাম যে 19 থেকে 95% চান্স হচ্ছে যে তোমার এটা কি, এটা হচ্ছে এখান থেকে হবে, ঠিক আছে?
সাউন্ড ওকে দাঁড়াও। আচ্ছা আসো, আউফবাউ নীতি। হ্যাঁ, আউফবাউ নীতি এখন ঠিক আছে দেখতে? এখন ঠিক আছে? ওকে আসো তাহলে, আউফবাউ নীতি এটার অর্থটা কি? বিল্ডিং আপ। আউফবাউ নীতি কি বলছে যে ভাই ইলেকট্রন কি হবে, নিম্ন কক্ষপথ থেকে তারপরে নিম্ন শক্তি স্তর থেকে তারপরে উচ্চতে যাবে। তো এইটা নিম্ন থেকে যে উচ্চতে যাবে, ওর কথাটা কি ছিল? আউফবাউর ব্যাখ্যাটা ছিল হচ্ছে, দেখো আউফবাউ তিনি কি বলছেন, জিনিসটা বুঝো খালি, হ্যাঁ জিনিসটা বুঝতে হবে খালি। আউফবাউ উনি বলছেন n প্লাস এল দিয়ে তুমি শক্তির মান বের করবা। কি বের করবা? শক্তির মান বের করবা n প্লাস কি দিয়ে? এল দিয়ে। n প্লাস এল দিয়ে তুমি শক্তির মান ঠিক করবা। তাহলে এখানে দেখো, যেমন আমি যদি বলি যে ইলেকট্রন 4s এ যাবে নাকি 3d তে যাবে, এটা এখন কিভাবে করব? কোনটা ইলেকট্রন আগে যাবে? তাহলে আউফবাউ নীতি এটাতে বলছে যে 4s, তাহলে তুমি বের করবা ওর n এর মান কত 4 প্লাস s এর মান, l এর জন্য s এর মান কত, হ্যাঁ এল মানে এস এর জন্য এল এর মান কত 0, তাহলে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। 3 আর ডি খেয়াল করো, তাহলে 3d, তাহলে কি 3 এন এর মান 3, ডি এর জন্য এল এর মান কত প্লাস 2, 2 না, তাহলে 3 প্লাস 2 5। তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে? ইলেকট্রন আগে যাবে এই যে নিম্ন তারপরে উচ্চ, কারণ আমার আউফবাউতেই বলছে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে, নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তির দিকে যাবে, তাই না? তাহলে 4 থেকে এরপরে 5 এ যাবে। তার মানে জিনিস হচ্ছে আগে সে 4s এ যাবে, তারপরে 3d তে যাবে। বুঝছো? এইটা হচ্ছে আউফবাউ, এইটা হচ্ছে আউফবাউ নীতি। ঠিক আছে, যে তোমার নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে যাইতে হবে, নিম্ন থেকে উচ্চতে। তাহলে এটা যে কোনো কিছু ক্ষেত্রে তুমি বার করবে। এখন ধরো 3d আর আমি যদি বলি 4p, এখন এই দুইটার মধ্যে কি হবে? চলো তাহলে 3d আর 4p, তাহলে 4p এর মানটা দেখো 4 প্লাস p এর জন্য l এর মান কত 1, তাহলে কত 5, কত 5। আচ্ছা 5, দুইটারই মান কত 5 দাঁড়াইছে, দুইটার মানই 5 দাঁড়াইছে। এখন আসো যে এই যে দুইটার মানই 5, আমার ক্ষেত্রে আমি এখানে দেখলাম যে দুইটার মানই 5 দাঁড়াইছে। তাহলে এখন কি হবে বলতো? এই যে দুইটার ক্ষেত্রে তো 5, এখন যেটার শক্তি স্তর কম, যেটা শক্তি স্তর আগে, সেখানে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে 3d তে আগে যাবে, তারপরে 4p তে যাবে। বুঝছো? কারণ দুইটারই কিন্তু শক্তির মান 5 5। তাই এখন আগে যাবে কার কাছে? যার এই প্রধান শক্তি স্তর ছোট তার কাছে যাবে, যার প্রধান শক্তি স্তর ছোট তার কাছে যাবে। ওকে, ওকে আচ্ছা ঠিক আছে। এবার আসো পাউলির বর্জন নীতি কি বলছে? পাউলির বর্জন নীতি। তাহলে পাউলির বর্জন নীতিতে বলছে, সহজ কথা আমি তোমারে বলি, পাউলির বর্জন নীতিতে কি বলছে জাস্ট এটা মাথায় রাখবা। সে বলছে যে দুইটা ইলেকট্রনের কখনোই সেম কোয়ান্টাম নাম্বার হবে না,
এতটুকু। দুইটা ইলেকট্রনের কখনোই সেম কোয়ান্টাম নাম্বার সম্ভব? সবগুলো কোয়ান্টাম সংখ্যা সেম। দেখো তোমাকে একটা জিনিস বুঝাই, যেমন ধরো এই যে পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি, তো এখানে যদি এখানে বলতেছে সেম ইলেকট্রন নাম্বার হবে না। কিভাবে? দেখো এই জায়গাটায় আমরা বলি, দেখো এইখানে পাউলির বর্জন নীতিতে যেমন ধরো 4s, হ্যাঁ 4s2 এর 4s2 দুইটা 4s এর দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বারটা কি 4, n = 4, l এর মান 0, m এর মান 0, s এর মান +½ ওকে। এন্ড দ্বিতীয় ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন না, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? n = 4, l = 0, সেম m = 0, কিন্তু s এ গিয়ে -½ না, -½ হয়ে যাবে না, কারণ দুইটা তো দুই মুখী। তাহলে তুমি দেখো একই অরবিটালের দুইটা ইলেকট্রন, কিন্তু এরা তারপরেও ওদের চারটা কোয়ান্টাম নাম্বার সেম হয়েছে? সেম হয় নাই। এই যে প্রথম তিনটা সেম হইলো, লাস্টেরটাই গিয়ে দেখো একটা প্লাস একটা মাইনাস। তার মানে তুমি কখনোই দুইটা ইলেকট্রনের, তুমি যাই করো না কেন, যেখান থেকে মিলাও না কেন, দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার কখনোই সেম পাবা না, কখনোই সেম পাবা না। ঠিক আছে? তাহলে আমরা যেটা বললাম পাউলির বর্জন নীতি হচ্ছে যে ভাইয়া দুইটা ইলেকট্রনের সেম কোয়ান্টাম নাম্বার থাকবে না, চারটা মানে কোয়ান্টাম নাম্বার সেম থাকবে না। এই শব্দটাই তোমরা খালি পড়বা। হুন্ডের নীতি, ঠিক আছে? হুন্ডের নীতিটা কি? হুন্ডের নীতিটা একটু খেয়াল করো, যে ইলেকট্রনগুলা আগে জোড়া বাঁধবে। কি বলছে? ইলেকট্রনের আগে জোড়া বাঁধবে। ধরো এখানে এতগুলো অরবিটাল আছে, এতগুলো অরবিটাল আছে, তাহলে প্রত্যেকটা আগে একটা একটা করে ইলেকট্রন যাবে, প্রত্যেকটায় একটা একটা ইলেকট্রন যাবে, তারপরে এরা জোড়া বাঁধবে। বুঝছো? তার মানে হুন্ডের নীতিতে হুন্ড সাহেব বলছেন যে প্রত্যেকটা অরবিটাল আগে এককভাবে পূর্ণ হবে, তারপরে তারা জোড়া বাঁধা শুরু করবে, মানে এগুলা মেডিকেলে কি তোমাদের তো ব্যাখ্যা বলবে না, তোমাদের নীতিটা হলে বোঝা লাগবে, যেন তোমাকে মানে কোনো না কোনোভাবে প্রশ্ন আসলে তুমি যেন এটা পারো। ঠিক আছে? কোনো না কোনোভাবে প্রশ্ন আসলে তুমি যেন এটা পারো। ওকে, এটা তাহলে হুন্ডের নীতি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা গেল। হ্যাঁ, একটা একটা করে পূর্ণ হবে, তারপরে তারা জোড়া বাঁধবে, একটা একটা পূর্ণ হবে, তারপরে তারা জোড়া বাঁধবে। এই যে আউফবাউ নীতি তো তোমাদের বুঝাই ফেলছি আমি, ঠিক আছে? আউফবাউ নীতিটা বুঝাই ফেলছি। ইলেকট্রন বিন্যাসে আমরা তো জানি, ইলেকট্রন বিন্যাসের তোমরা সিস্টেমটা জানো যে 1s2, আমরা এইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s আসে, তারপরে 3d। ওকে, পরে এটা লিখার টাইমে 3dটাকে আমরা আগে লিখি। ওকে, আচ্ছা, তো আউফবাউ নীতি হিসাবে কিন্তু 3p6 তারপরে 4s ইলেকট্রন যায় এটা। তবে ক্রোমিয়াম আর কপারে একটু ব্যতিক্রমী, এই জন্য এই দুইটা একটু আলাদাভাবে দেখবা, এরা একটু ব্যতিক্রম, নর্মাল থেকে একটু ব্যতিক্রম। কিভাবে আমি একটু দেখাই, তোমাদের বুঝাই। দেখো ক্রোমিয়াম কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, কপারের কত? 29। আচ্ছা, এখন আসো ক্রোমিয়ামে আমরা যখন ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে যাব, কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 4s, আচ্ছা 4s 2, তাহলে কয়টা হইল? 4 10 20, আরো থাকে 4টা, তাহলে 3d, এরপর 4s এর পরে কি 3d 4 হওয়ার কথা, রাইট? আচ্ছা, এখন তুমি দেখো এই যে 3d 4, এটা কি আংশিক পূর্ণ। d তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা হলে পরিপূর্ণ, আর 5টা যদি হয় অর্ধপূর্ণ। এবং আমরা জানি একটা অরবিটাল কখন স্থির হয়, সুস্থির হয় কখন? যখন সবচেয়ে সুস্থির হয় যখন তার পরিপূর্ণ ইলেকট্রন থাকবে অথবা অর্ধপূর্ণ ইলেকট্রন থাকবে। তো এখন এই জায়গায় পরবর্তীতে যেটা ম্যাজিক হয়, যে দেখো এগুলো সব সেম, কিন্তু হবে কি, এখন এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এই 3d 4 এর কাছে চলে যাবে। এগুলোই ব্যতিক্রম, এখানে এই জায়গাটা ব্যতিক্রম, যে একটা এখানে চলে যাবে। কেন? কারণ এখান থেকে একটা এখানে চলে গেলে 3d 5 হবে। 3d 5 কি হবে? বেশি স্টেবল, কারণ 3d 5 অর্ধপূর্ণ অরবিটাল। এজন্য 3p6 এর পরে 3d 5, আর এখানে কি একটা হয়ে গেল না 4s1? 4s এর তো সমস্যা নেই,
4s এ 2টা থাকলে ওকে পরিপূর্ণ, 4s এ যদি একটা থাকে অর্ধপূর্ণ। সমস্যা আছে? ও তো অর্ধপূর্ণ, ওর তো স্টেবল। তো এজন্য সুস্থিত করার জন্য দেখো একটা ইলেকট্রন কি হলো 3d4 এ চলে গিয়ে 3d5 বানায় দিল, স্টেবল। আচ্ছা, সেম ভাবে কপারে আবার দেখো কি হয়েছে, কপারে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 20 29, তাহলে 3d9। এখন দেখো 3d9 কি আংশিক পূর্ণ, আর একটা ইলেকট্রন পাইলে ও পরিপূর্ণ হয়ে যাবে 3d10। এজন্য পরবর্তীতে কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন ওর কাছে গিয়ে 3d10 বানাবে। এজন্য কপারের ইলেকট্রন বিন্যাস দেখো একটু ব্যতিক্রমে গিয়ে 3d10 আর ওইখানে হয়ে যায় 4s1। কেন? কারণ 3d10টা মোর স্টেবল, এই জন্য কপারের এটা হয়ে গেছে। তো এই যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কার কার, কপার ক্রোমিয়ামের আমরা এটা দেখতে পারি। ওকে, শেষ। এই জিনিসগুলা তোমাদের হয়ে গেছে। ওকে, এখানে আর কিছু লাগবে না। আচ্ছা, এই রশ্মি থেকে তোমাদের এই রশ্মিগুলা থেকে তোমাদের হামিম ভাইয়া তোমাদেরকে পড়াই দিবে, ঠিক আছে? আমাদের হামিম ভাইয়া তোমাদেরকে এগুলা পড়াবে। ওকে, এরপরে আমরা ফার্স্ট হাফ হলো, পরের হাফটা তোমাদের হামিম ভাইয়া ওইটা তোমাদেরকে পড়াই দিবে। ওকে, সেকেন্ড পার্টে তোমাদের হামিম ভাইয়া পড়াই দিবে। সো দ্যাটস ইট। আর 26 ব্যাচ তোমাদেরকে এগুলো আরও অনেক ভেঙে ভেঙে আমরা একাডেমি মানে প্রি মেডিকেলে পড়াবো, তারপরে মেইন মেডিকেলে আরও ভেঙে এগুলো পড়ানো হবে, সব কিছু অনেক কিছু পড়ানো হবে। সো তোমরা ভালো করে পড়া শুরু করো, আস্তে আস্তে ভাইদের সাথে যাত্রা শুরু করতে পারো। টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ওইখানে 5টা বই সহ আমরা টোটাল জিনিসটা পাবো। ওকে, তাহলে আপাতত যাচ্ছি, আল্লাহ হাফেজ।